উত্তর কোরিয়া এমন একটা দেশ যারা গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন। কিম জং উনের দেশটা পশ্চিমাদের নিষেধাজ্ঞার মধ্যে ডুবে আছে। তাদের সঙ্গে কারো বাণিজ্য হয় না। ইরান হরমুজ প্রণালী বন্ধ করলে গোটা বিশ্বের অর্থনীতি অশান্ত হয়ে ওঠে। অথচ উত্তর কোরিয়ার জন্য গোটা বিশ্বই একরকম বন্ধ হয়ে আছে। তারা কিভাবে খাবার পায়? তাদের টাকার উৎস কি? মানে উত্তর কোরিয়ার অর্থনীতি কিভাবে চলে তা অনেকের কাছেই রহস্য। ক্যাপসুলের এই পর্বে দেখানো হবে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়েও উত্তর কোরিয়ার অর্থনীতির চাকা কিভাবে সচল আছে। উত্তর কোরিয়ার অর্থনৈতিক শক্তির মূলে আছে অফিস 39। এটা মূলত গোপন তহবিল, যাকে রাষ্ট্রের সেকেন্ড রিজার্ভও বলা যায়। 1972 সালে কিমের দাদা কিম ইল সুং এটা প্রতিষ্ঠা করে গেছেন। বর্তমানে কিমের তত্ত্বাবধায়নে অফিস 39 পরিচালিত হচ্ছে। এখানে কোনো অডিট নেই। কিম পরিবারের অত্যন্ত বিশ্বস্ত না হলে অফিস 39-এর কর্মী হওয়া যায় না। এ সংস্থার একমাত্র লক্ষ্য হল যে কোনো উপায়ে বৈদেশিক মুদ্রা, বিশেষ করে মার্কিন ডলার আয় করা। 80 দশকের শেষ ভাগ থেকে উত্তর কোরিয়া মার্কিন ডলার জাল করার এক অশুভ খেলায় মেতে ওঠে। তারা অত্যন্ত শক্তিশালী ইন্টারগলীয় প্রিন্টিং প্রেস বসায়, যার মাধ্যমে ডলার জাল করা যায়। এই মেশিনে তৈরি করা $100 নোটগুলোকে বলা হয় সুপার নোটস। এগুলো এতটাই নিখুঁত যে সাধারণ ডিটেক্টর দিয়ে ধরা প্রায় অসম্ভব। এই জাল নোটগুলো তারা তাদের নিজস্ব কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দেয়। উত্তর কোরিয়ার এই জাল নোটের ব্যবসা দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের যোগান দিয়েছে। কিন্তু একটা সময় কাগজের ডলার জাল করা এবং তা বাজারে ছাড়া কঠিন হয়ে পড়লে উত্তর কোরিয়া তাদের দৃষ্টি ফেরায় ডিজিটাল জগতের দিকে। তাদের সবচেয়ে দক্ষ হ্যাকার গ্রুপ লাজারাস সারা বিশ্বের ব্যাংকিং সিস্টেমের নারী নক্ষত্রে ঢুকতে শুরু করে। এই গ্রুপ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রিন্টার্স বা এ জাতীয় ডিভাইস হ্যাক করে মেইন কম্পিউটারে ঘাপটি মেরে বসে থাকে। তারপর ভুয়া ট্রানজ্যাকশন মেসেজ তৈরি করে লাখ লাখ ডলার সরিয়ে নেয়। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার সাথেও এই লাজারাস গ্রুপের নাম বারবার উঠে এসেছে। হ্যাকিং বা জালিয়াতির মাধ্যমে অর্জিত এসব অর্থ কিম পরিবারের গোপন ফান্ডে জমা হয়। তারা এটাকে রাষ্ট্রের সেবা হিসেবে দেখে। এই ডিজিটাল দস্যুবৃত্তি তাদের এমন এক ক্ষমতা দিয়েছে যে তারা এখন কোনো বিদেশি ব্যাংকের দয়ার উপর নির্ভর করে না। আন্তর্জাতিক তদন্তকারী সংস্থাগুলো চেয়ে দেখা ছাড়া কিছুই করতে পারছে না। একবার ভাবুন, ইউরোপ আমেরিকা কেন উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা বা স্যাংশন দিয়ে রেখেছে? কারণ হলো উত্তর কোরিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে তাদের বৈদেশিক অর্থের উৎস বন্ধ করা। কিন্তু কিম তার হ্যাকারদের ল্যাবে বসিয়ে কয়েক ঘন্টায় যে পরিমাণ ডলার আয় করতে পারে, বৈধ বাণিজ্যে তা করতে কয়েক বছর লাগত। তারা বুঝে গেছে আন্তর্জাতিক নিয়ম মেনে ব্যবসা করার চেয়ে আইন ভেঙে সাইবার আক্রমণ করা অনেক বেশি লাভজনক। বাংলাদেশের কথাই ধরুন, তৈরি পোশাক রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা পায়। এজন্য প্রচুর ফ্যাক্টরি করতে হয়েছে। ফ্যাক্টরিগুলোতে বিদ্যুৎ লাগে, কর্মী লাগে, কাঁচামাল লাগে। অনেক কষ্টের মাধ্যমে পোশাক রপ্তানি করলে বায়াররা যে অর্থ দেয় সেটাই বৈদেশিক মুদ্রা। অথচ উত্তর কোরিয়া সেখানে একটি হ্যাকিং গ্রুপের মাধ্যমে সহজেই টাকা আয় করছে। যেহেতু অর্থনৈতিক নিষেধাজ্ঞা আছে, তাই উত্তর কোরিয়ার কোনো কোম্পানি চাইলেও বৈধভাবে পণ্য আমদানি রপ্তানি করতে পারবে না। কিন্তু পণ্য আমদানি রপ্তানি ছাড়া কোনো দেশ টিকে থাকতে পারবে না। তাহলে উত্তর কোরিয়া কিভাবে টিকে আছে? আসলে তারা পণ্য আমদানি রপ্তানি করছে, তবে একটু অন্যভাবে। অফিস 39 চালাকির সঙ্গে চীন, হংকং, ভিয়েতনাম, সিঙ্গাপুর, এমনকি পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে শত শত ছদ্মবেশী কোম্পানি গড়ে তুলেছে। যেসব দেশ আন্তর্জাতিক নিয়মাবলী খুব কঠোরভাবে মানে না, তারা সেসব দেশেই ছদ্মবেশী কোম্পানি খোলে। উত্তর কোরিয়ায় এই কোম্পানিগুলো খাতা কলমে পুরোপুরি বৈধ। এদের নিজস্ব ট্রেড লাইসেন্স আছে, ব্যাংক অ্যাকাউন্টও আছে এবং কর প্রদানের রেকর্ডও আছে। কিন্তু বাস্তবে এই কোম্পানিগুলোর একমাত্র উদ্দেশ্য হল কিম পরিবারের স্বার্থ রক্ষা করা এবং রাজধানী পিয়ংইয়ংয়ের অবৈধ পণ্যগুলোকে বৈধতার মোড়কে বিশ্ববাজারে প্রবেশ করানো। এখন প্রশ্ন আসতে পারে, তারা কেন ধরা পড়ে না? উত্তর হলো, পুরো বিশ্ব যদি ডালে ডালে চলে, তাহলে অফিস 39 চলে পাতায় পাতায়। ধরুন উত্তর কোরিয়া কয়লা রপ্তানি করতে চাচ্ছে, কিন্তু নিষেধাজ্ঞার কারণে তারা সরাসরি কোনো দেশের বন্দরে কয়লা পাঠাতে পারবে না। এজন্য তারা প্রথমে কয়লাগুলো একটি নিরপেক্ষ বন্দরে নিয়ে যায়। সেখানে কোনো একটা ছদ্মবেশী কোম্পানির মাধ্যমে নথিপত্র পরিবর্তন করা হয়। এরপর কয়লাগুলোকে এমনভাবে প্যাকেজিং করা হয় যাতে সেগুলোর মূল উৎস শনাক্ত করা অসম্ভব হয়ে পড়ে। এবার সেই কয়লাগুলো হংকং বা অন্য কোনো শহরের বড় কোনো কোম্পানির নামে বিশ্ববাজারে বিক্রি করা হয়। এভাবে ক্রেতা দেশগুলো অনেক সময় জানতেই পারে না যে তারা উত্তর কোরিয়ার কয়লা কিনছে। ক্রেতারা মনে করে তারা কোনো হংকং ভিত্তিক কোম্পানির কাছ থেকে কয়লা কিনছে। পণ্য রপ্তানির ক্ষেত্রে উত্তর কোরিয়ার আরেকটি বড় কৌশল হল লেবেলিং জালিয়াতি। নিজ দেশের পণ্যে তারা মেড ইন নর্থ কোরিয়া না লিখে ছদ্মবেশী কোম্পানির নাম লিখে দেয়।
আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা বিষয়ক দলগুলো ছদ্মবেশী কোম্পানিগুলোর উপর নজর রাখে, কিন্তু অফিস 39-এর কর্মীরা এক কদম এগিয়ে থাকে। তাদের একটা কোম্পানির নাম বা ঠিকানা গোয়েন্দাদের নজরে চলে এলে তারা সাথে সাথে কোম্পানিটি বন্ধ করে দিয়ে নতুন নামে নতুন কোম্পানি খোলে। এই ক্যাট অ্যান্ড মাউস বা ইঁদুর বিড়াল খেলার মাধ্যমে তারা বছরের পর বছর ধরে আন্তর্জাতিক অর্থনৈতিক অবরোধকে অকার্যকর করে রেখেছে। এবার নজর দেওয়া যাক উত্তর কোরিয়ার সেই ইকোনমিতে, যেটা মূলত ফ্রিল্যান্সাররা চালাচ্ছে। অবাক হচ্ছেন? বুঝিয়ে বলছে। ধরুন আমেরিকার একটি স্টার্টআপ কোম্পানি একজন রিমোট সফটওয়্যার ডেভেলপার খুঁজছে। তারা আপওয়ার্ক বা ফাইবারে পোস্ট দিল। একজন আবেদন করল। নাম দেখাচ্ছে জেমস পার্ক, লোকেশন দেখাচ্ছে সিঙ্গাপুর। পোর্টফোলিও চমৎকার, ইংরেজি মোটামুটি ভালো, কাজও করছে দ্রুত এবং নির্ভুল। কোম্পানি খুশি, প্রতি মাসে $5,000 দিচ্ছে। কিন্তু জেমস পার্ক আসলে কোনো সিঙ্গাপুরবাসী নয়। সে বসে আছে পিয়ংইয়ংয়ের একটি বিশেষ ভবনে। তার আইপি অ্যাড্রেস ভিপিএনের মাধ্যমে সিঙ্গাপুর দেখাচ্ছে। তার নামটাও ভুয়া। এবং প্রতি মাসে সে যে $5,000 পাচ্ছে তার মাত্র কয়েকশো ডলার তার নিজের পকেটে যাচ্ছে। বাকিটা চলে যাচ্ছে সরাসরি উত্তর কোরিয়ার সরকারি কোষাগারে। এই একটা গল্পের পেছনে লুকিয়ে আছে উত্তর কোরিয়ার এক বিশাল অর্থনৈতিক কৌশল। কারণ এমন ব্যক্তি একটা বা দুইটা না, হাজার হাজার আছে। পিয়ংইয়ংয়ের কিম ইল সুং বিশ্ববিদ্যালয় এবং কিম চায়েক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সেরা মেধাবী শিক্ষার্থীদের বেছে নেওয়া হয়। খুব ছোটবেলা থেকেই গণিত ও কম্পিউটার বিজ্ঞানে প্রতিভাবান শিক্ষার্থীদের আলাদা করে বিশেষ প্রোগ্রামে রাখা হয়। এরা বড় হয়ে দুটো পথে যায়। একদল যায় লাজারাস গ্রুপের মতো সাইবার আক্রমণ দলে, মানে সরাসরি হ্যাকার। আরেকটি দল তৈরি হয় এই বৈধ আইটি কর্মী হিসাবে, যারা বিশ্বের বিভিন্ন কোম্পানিতে কাজ করে টাকা আনে। দুটো দলই আসলে একই উদ্দেশ্যে কাজ করছে, সেটা হলো রাষ্ট্রের জন্য বৈদেশিক মুদ্রা আয় করা। উত্তর কোরিয়া কয়েক হাজার এই ধরনের আইটি কর্মী মোতায়েন করেছে বলে ধারণা করা হয়। প্রতিজন যদি গড়ে $6,000 আয় করে, তাহলে মাত্র 5,000 কর্মী থেকে আসে মাসে $3 কোটি, বছরে প্রায় $36 কোটি। শুধু কয়েক হাজার মানুষকে কম্পিউটারের সামনে বসিয়ে এই পরিমাণ আয়। কোনো কারখানা নেই, কোনো কাঁচামাল নেই, কোনো শিপিং খরচ নেই। এখানে শেষ না, অন্য হিসাবও আছে। ধরুন একটা ব্যাংকিং সফটওয়্যার কোম্পানিতে যদি উত্তর কোরিয়ার একজন কর্মী কাজ করে, তাহলে সে ওই সফটওয়্যারের ভেতরের গঠন জেনে যায়। পরে লাজারাস গ্রুপ যখন সেই সফটওয়্যার ব্যবহার করা ব্যাংকে হ্যাকিং করতে যায়, তাদের কাজ অনেক সহজ হয়ে যায়। অর্থাৎ এই আইটি কর্মীরা প্রতি মাসে টাকা আনার পাশাপাশি হ্যাকারদের পথকে সহজ করে দিচ্ছে। একটা বিনিয়োগ থেকে দুটো আয়। অর্থনীতির ভাষায় এটাকে বলে ডাবল রিটার্ন। এবার উত্তর কোরিয়ার সঙ্গে চীনের সম্পর্কে ঢোকা যাক। কেননা চীনই তাদের সবচেয়ে বড় বন্ধু এবং তাদের অর্থনীতিতে চীনের অবদান ব্যাপক। দুই দেশের এই বন্ধুত্বের শুরু হয়েছিল কোরিয়ান যুদ্ধের সময় 1950 থেকে 1953 সালে। সে যুদ্ধে চীন উত্তর কোরিয়ার পক্ষে লড়াই করেছিল। সেই থেকে দুটো দেশের মধ্যে একটা বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। চীনের সঙ্গে উত্তর কোরিয়ার 1400 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার বেশিরভাগই আমানক বা ইয়ালু নদী দ্বারা বিভক্ত। এই সীমান্তের প্রাণকেন্দ্র হল চীনের ড্যানডং শহর। শহরটির উত্তর কোরিয়ার সীমান্তের ঠিক পাশে অবস্থিত বিশাল এক বাণিজ্য পয়েন্ট। কিমের দেশের মোট বাণিজ্যের প্রায় 90% এই সীমান্ত দিয়ে নিয়ন্ত্রিত হয়। এখানে হাজার হাজার চীনা এবং উত্তর কোরিয়ান ব্যবসায়ীর আনাগোনা লেগেই থাকে। উত্তর কোরিয়া তাদের খনিজ সম্পদ, বিশেষ করে কয়লা ও আয়রন, এই সীমান্তের মাধ্যমে চীনে পাঠায়। বিনিময়ে সেখান থেকে আসে পেট্রোলিয়াম, ট্রাকের যন্ত্রাংশ, কাপড়, ইলেকট্রনিক্স এবং খাবার। চীন সরকার ড্যানডংয়ের ব্যবসায়ীদের এই কার্যকলাপ সম্পর্কে পুরোপুরি অবগত। কিন্তু ভূরাজনৈতিক প্রয়োজনে তারা এটাকে দেখা না দেখার ভান করে, কারণ এখানে চীনের স্বার্থ জড়িয়ে আছে। কোরীয় উপদ্বীপে আমেরিকার সামরিক উপস্থিতি চীনের জন্য সবসময় একটা বড় মাথা ব্যথা। দক্ষিণ কোরিয়ায় এখনও হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন আছে। যদি কখনো উত্তর কোরিয়া ধসে পড়ে বা রাষ্ট্র হিসেবে টিকতে না পারে, তাহলে মার্কিন বাহিনী হয়তো চীনের সীমান্তের একদম কাছে চলে আসবে। চীন এ পরিস্থিতি কোনোভাবেই চায় না। তাই উত্তর কোরিয়াকে বাঁচিয়ে রাখাটা চীনের কাছে নিজের জাতীয় নিরাপত্তার প্রশ্ন। উত্তর কোরিয়ার নিজস্ব কোনো ইন্টারনেটের অস্তিত্ব নেই। তাদের পুরো তথ্য প্রযুক্তি ব্যবস্থা চলে অভ্যন্তরীণ নেটওয়ার্কে, যার প্রতিটি হার্ডওয়্যার, রাউটার এবং সার্ভার আসে চীন থেকে। এই নেটওয়ার্কের নাম কুয়াংব্যাং। এটি একটি বন্ধ ইন্টারনেট, যেখানে শুধু সরকার অনুমোদিত কন্টেন্ট দেখা যায়। সাধারণ উত্তর কোরিয়ানরা কখনো গুগল খুলতে পারে না, ফেসবুক চালাতে পারে না, বিবিসি বা সিএনএন দেখতে পারে না। তারা শুধু সরকারি প্রচারণার খবর পড়তে পারে। চীন কিম জং উনের উপর বিশেষ কোনো ভালোবাসা থেকে চীন কিন্তু সাইবার সাহায্য করছে না। এখানেও লাভ স্পষ্ট। মার্কিন যুক্তরাষ্ট্র যেন উত্তর কোরিয়ার মাধ্যমে চীনের সীমান্তে পৌঁছাতে না পারে, সে নিরাপত্তা নিশ্চিত করার জন্য চীন প্রতিদিন কোটি কোটি ডলারের এই অর্থনৈতিক ছাড় দিচ্ছে। চীনের মতোই উত্তর কোরিয়ার আরেক বন্ধুর নাম রাশিয়া। উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক বুঝতে হলে একটু পেছনে ফিরে যেতে হবে।
1950 ও 60-এর দশকে সোভিয়েত ইউনিয়নই কিম ইল সুংকে মানে কিমের দাদাকে উত্তর কোরিয়ার নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তিনি ছিলেন সোভিয়েত প্রশিক্ষিত সামরিক কর্মকর্তা। শুরু থেকে উত্তর কোরিয়ার অর্থনীতি, সামরিক বাহিনী এবং রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল সোভিয়েত মডেলে। সোভিয়েত সাহায্য ছাড়া উত্তর কোরিয়া শুরুর দিনগুলোতে টিকতেই পারত না। কিন্তু 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ল। রাশিয়া হঠাৎ নিজেই সংকটে। উত্তর কোরিয়াকে সাহায্য করার সামর্থ্য বা ইচ্ছে কোনোটাই আজ ছিল না। কিন্তু সেই অবস্থা দূর হয়ে যায় পুতিন আমলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করল। পশ্চিমা বিশ্ব একজোট হয়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল। অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে গেল। আন্তর্জাতিক বাজার থেকে রাশিয়াকে ছেঁটে ফেলার চেষ্টা শুরু হলো। এই পরিস্থিতিতে রাশিয়ার চোখ পড়ল পুরনো বন্ধু উত্তর কোরিয়ার দিকে। কারণটা সহজ, উত্তর কোরিয়া নিজেও দশকের পর দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে আছে। তাছাড়া উত্তর কোরিয়ার কাছে প্রচুর গোলাবারুদ আছে। রাশিয়ার দরকার গোলাবারুদ, উত্তর কোরিয়ার দরকার টাকা, খাদ্য আর প্রযুক্তি। এখানেই দুই দেশের স্বার্থ মিলে গেল। জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদন ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী উত্তর কোরিয়া রাশিয়াকে বিপুল পরিমাণ কামানের গোলা, রকেট এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। শুধু সংখ্যার হিসেবে বললে ধারণা করা হয় 2023 থেকে 24 সালের মধ্যে কয়েক মিলিয়ন আর্টিলারি শেল রাশিয়ায় পাঠানো হয়েছে। বিনিময়ে উত্তর কোরিয়া পাচ্ছে 3টি জিনিস। প্রথমত, খাদ্য ও জ্বালানি। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে খাদ্য সংকটে ভুগছে। রাশিয়া থেকে গম, তেল এবং অন্যান্য পণ্য সরাসরি পিয়ংইয়ংয়ে আসছে। এটা কিম জং উনের জন্য স্বস্তির। দ্বিতীয়ত, সামরিক প্রযুক্তি। রাশিয়ার কাছে এমন অনেক প্রযুক্তি আছে যা উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আরও এগিয়ে নিতে পারে। স্যাটেলাইট প্রযুক্তি, সাবমেরিন প্রযুক্তি এবং উন্নত মিসাইল গাইডেন্স সিস্টেম, এই জিনিসগুলো কিমের বহুদিনের স্বপ্ন। তৃতীয়ত, আন্তর্জাতিক মঞ্চে পৃষ্ঠপোষকতা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভ্যাটো ক্ষমতা আছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে যখনই নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব আসে, রাশিয়া এখন ভ্যাটো দিচ্ছে। 2023 সালের সেপ্টেম্বরে কিম জং উন রাশিয়া সফর করেছেন। কিম সাধারণত বিমানে চড়েন না নিরাপত্তার কারণে, তাই তার ব্যক্তিগত সাজোয়া বুলেট প্রুফ ট্রেনে তিনি রাশিয়া যান। রাশিয়ার ভস্তচুনি কসমোড্রোমে পুতিনের সাথে দেখা হয়েছে। দুজনে একসাথে রকেট লঞ্চ ফ্যাসিলিটি ঘুরে দেখেছেন। এ সফরের বার্তা ছিল স্পষ্ট, দুই দেশ এখন কেবল পুরনো মিত্র নয়, তারা নতুন করে একসাথে দাঁড়াচ্ছে। এর মাত্র কয়েক মাস পরে 2024 সালের জুনে পুতিন পিয়ংইয়ংয়ে গেলেন। পুতিনের এ সফর ছিল 24 বছরের মধ্যে প্রথম রাশিয়ান রাষ্ট্রপ্রধানের উত্তর কোরিয়া সফর। দুই দেশ সই করেছে এমন এক চুক্তিতে, যার ফলে যদি কোনো তৃতীয় পক্ষ এই দুই দেশের যে কোনো একটিতে আক্রমণ করে, তাহলে অন্য দেশ সামরিক সহায়তা দিতে বাধ্য। অনেকটা ন্যাটোর একজনে আক্রান্ত হলে সবাই আক্রান্ত নীতির মতো। পশ্চিমা বিশ্ব এতে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে। 2024 সালের শেষ ভাগে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। দক্ষিণ কোরিয়া, আমেরিকা এবং ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করে উত্তর কোরিয়ার হাজার হাজার সৈন্য রাশিয়ায় পাঠানো হয়েছে। তারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে। প্রথমে রাশিয়া ও উত্তর কোরিয়া এটা অস্বীকার করে, কিন্তু পরে বাস্তবতা আর অস্বীকার করা গেল না। ইউক্রেনীয় বাহিনী বেশ কিছু উত্তর কোরিয়ান সৈন্যকে বন্দী করে। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে যে এই সৈন্যরা অনেকেই জানতই না তারা আসলে কোথায় এসেছে। তাদের বলা হয়েছিল এটা একটা সামরিক মহড়া। বাস্তব যুদ্ধক্ষেত্রে এসে তারা হতবাক হয়ে গেছে। ভাষা সমস্যাও ছিল প্রকট। তারা রুশ ভাষা বোঝে না, রুশ সৈনিকরা কোরিয়ান বোঝে না। যোগাযোগ হতো দোভাষীর মাধ্যমে, আর তা না হলে হাতের ইশারায়। তবু তারা যুদ্ধ করছিল। কারণ একটাই, উত্তর কোরিয়ায় না বলার অধিকার নেই। এই সৈন্য পাঠানোর বিনিময়ে উত্তর কোরিয়া পাচ্ছে আরও অর্থ, প্রযুক্তি এবং সামরিক অভিজ্ঞতা। রাশিয়ার সাথে যুদ্ধ করে এই সৈন্যরা আধুনিক যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা নিয়ে ফিরবে। এবার আসা যাক উত্তর কোরিয়ার খাদ্য ও কৃষি প্রসঙ্গে। কেননা কৃষি ব্যবস্থাকে বাদ দিয়ে কোনো দেশের অর্থনৈতিক চিত্র পুরোপুরি বোঝা যায় না। উত্তর কোরিয়ার কৃষি জমিগুলো মূলত কোঅপারেটিভ ফার্ম বা সমবায়ভুক্ত। এখানে কোনো ব্যক্তিগত মালিকানা নেই। প্রতিটা খামারে কী চাষ হবে, কখন হবে এবং ফসলের কতটুকু অংশ কতজনকে দেয়া হবে, সব কিছুই সরকার ঠিক করে দেয়। সরকার প্রতিটি খামারের জন্য নির্দিষ্ট উৎপাদন লক্ষ্যমাত্রা বা কোটা নির্ধারণ করে দেয়। ফসলের মৌসুমে সংগ্রহের সময় সরকার তার চাহিদা মতো বিশাল একটা অংশ রাষ্ট্রীয় সংগ্রহ হিসেবে নিয়ে যায়। খামারের উৎপাদিত ফসলের বেশিরভাগই কেন্দ্রীয় গুদামে চলে যায়। এই ধান বা গম সংগ্রহের ক্ষেত্রে রাষ্ট্র সেনাবাহিনীর প্রয়োজনীয়তা এবং পিয়ংইয়ংয়ের অভিজাত শ্রেণীর চাহিদাকে সবার আগে গুরুত্ব দেয়। এরপর যা অবশিষ্ট থাকে তা থেকে কৃষকদের রেশনিং করা হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সরকারের নির্ধারিত কোটা পূরণ করার পর খামারের হাতে এত কম ফসল অবশিষ্ট থাকে, তা দিয়ে কৃষকের সারা বছরের খাদ্যের চাহিদা পূরণ হয় না। দুইটা কারণে সেনাবাহিনীকে বাড়তি সুবিধা দেয়া হয়। 1. কিমের ক্ষমতা পোক্ত করা। 2. বিশ্বশক্তির সামনে মাথা উঁচু রাখা।
কিম ভালো করে জানে জলে বাস করতে হলে কুমির তথা আর্মিকে ক্ষুধার্ত রাখা যাবে না। এর জন্য উত্তর কোরিয়া যখন কোনো কৃষি প্রজেক্টের পরিকল্পনা করে তখন তারা প্রথমে নির্বাচন করে কোন এলাকাটি সেনাবাহিনীর খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। দেশের সেরা সার কারখানাগুলো থেকে উৎপাদিত সারের বিশাল অংশ এবং বিদেশ থেকে আমদানিকৃত উন্নত কৃষি যন্ত্রপাতি প্রথমে চলে যায় সামরিক খাতগুলোতে। সাধারণ ফার্মগুলো যখন শরীরের ঘাম ছড়িয়ে চাষ করে তখন সামরিক খামারগুলো আধুনিক পাওয়ার টিলার বা ট্রাক্টর ব্যবহারের সুযোগ পায়। কৃষি গবেষণায় নিযুক্ত সেরা বিজ্ঞানীদের বড় অংশকে সামরিক বাহিনীর খাদ্য প্রকল্পে কাজ করার জন্য বাধ্য করা হয়, যাতে সৈনিকদের পুষ্টি নিশ্চিত থাকে। সাধারণ মানুষের ক্ষুধার চেয়ে সৈনিকের ক্যালোরি ইনটেক বা পুষ্টি নিশ্চিত করাকে সরকার জাতীয় নিরাপত্তা মনে করে। উত্তর কোরিয়ার সাধারণ মানুষের জীবন কেমন সেটা বাইরের পৃথিবীর বেশিরভাগ মানুষ জানেন না, কারণ কিমের দেশে বিদেশি সাংবাদিকরা স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে না। উত্তর কোরিয়ার কোনো সাধারণ নাগরিক বিদেশিদের সাথে কথা বলতে পারে না। যারা পালিয়ে দক্ষিণ কোরিয়া বা চীনে গেছেন তাদের কাছ থেকে সবকিছু জানতে হয়। উত্তর কোরিয়ায় প্রতিটি নাগরিকের জীবন চলে পিডিএস বা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে। এই সিস্টেমে রাষ্ট্রের সব নাগরিককে খাদ্য সরবরাহ করা হয়। পিডিএস ব্যবস্থায় প্রতিটি পরিবার প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ শস্য পায়। এই পরিমাণ নির্ভর করে পরিবারের সদস্যদের পেশার উপর। একজন সেনা কর্মকর্তা বেশি পাবেন, একজন সাধারণ শ্রমিক কম পাবেন, আর একজন প্রান্তিক কৃষক সবচেয়ে কম পাবেন। শুধু খাদ্য নয়, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা সব কিছুই পিডিএসের মাধ্যমে বিতরণ করা হয়। কিন্তু 90 দুর্ভিক্ষের পর থেকে এই ব্যবস্থা ভেঙে পড়তে শুরু করে। রাষ্ট্র সবাইকে খাবার দিতে পারছিল না, মানুষ না খেয়ে মরতে লাগলো। এই সংকটের মধ্যে জন্ম নিল জাংমাদাং। জাংমাদাং হলো অনানুষ্ঠানিক বাজার। মানুষ নিজেরা জিনিস কেনাবেচা শুরু করলো। কেউ বাড়িতে তৈরি টোফু বিক্রি করে, কেউ পুরনো জামাকাপড় বিক্রি করে, কেউ সবজি চাষ করে বিক্রি করে। সরকার প্রথমে এটা বন্ধ করতে চেয়েছিল, কারণ এই বাজার সরকারের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু বাস্তবতা হলো এই বাজার ছাড়া মানুষ বাঁচত না। ধীরে ধীরে সরকার কিছুটা মেনে নিল। কিছু জায়গায় নির্দিষ্ট সময় বাজার বসার অনুমতি দেওয়া হলো, কিন্তু এই বাজারেও সরকারের নজর আছে। আজকের উত্তর কোরিয়ায় দুটো সমান্তরাল অর্থনীতি চলছে, একটা সরকারি, অন্যটা বাজার ভিত্তিক। শহরের মানুষদের অবস্থা গ্রামের চেয়ে কিছুটা ভালো। পিয়ংইয়ং যেটা রাজধানী, সেখানকার মানুষের অবস্থা সবচেয়ে ভালো, কারণ সরকার রাজধানীকে সবসময় একটা শোকেস হিসেবে রেখেছে। বিদেশিরা যখন উত্তর কোরিয়া সফর করেন তাদের বেশিরভাগ সময় পিয়ংইয়ং দেখানো হয়। সুন্দর সুন্দর ভবন, চওড়া রাস্তা, বড় মার্কেট, সব সাজানো গোছানো। কিন্তু রাজধানীর বাইরে গেলে ছবিটা সম্পূর্ণ আলাদা। বিদ্যুৎ নেই বললেই চলে। রাতের বেলা স্যাটেলাইট থেকে উত্তর কোরিয়ার ছবি দেখলে দেশটাকে পুরোপুরি অন্ধকার মনে হয়। পাশের দক্ষিণ কোরিয়া আলোয় ঝলমল করছে, কিন্তু উত্তর কোরিয়া অন্ধকার। পানীয় জলের সংকট আছে, স্বাস্থ্যসেবা প্রায় নেই বললেই চলে। হাসপাতাল আছে কিন্তু ঔষধ নেই, ডাক্তার আছে কিন্তু সরঞ্জাম নেই। বেঁচে থাকার কৌশল হলো নেটওয়ার্ক। কে কার পরিচিত, কার কাছে কি আছে, কোথায় কি পাওয়া যায়, এই তথ্যের নেটওয়ার্কই টিকে থাকার চাবিকাঠি। উত্তর কোরিয়ায় কোয়ানলিসু বা বন্দি শিবির আছে। এটা এমন একটা জায়গা যেখানে যারা রাষ্ট্রবিরোধী কাজ করছে বলে সন্দেহ করা হয় তাদের পাঠানো হয়। কিন্তু শুধু সেই ব্যক্তিকেই নয়, তার পুরো পরিবারকে, মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান সবাইকে পাঠানো হয়। এই ব্যবস্থাকে বলে 3 প্রজন্মের শাস্তি। এ ভয় মানুষকে চুপ করিয়ে রেখেছে, তবুও মানুষ থামেনি। যারা পারছে তারা পালাচ্ছে, মূলত চীনের সীমান্ত পার হয়ে। তারপর চীন থেকে থাইল্যান্ড, সেখান থেকে দক্ষিণ কোরিয়া। এই পথটা অত্যন্ত বিপজ্জনক, ধরা পড়লে জীবনের ঝুঁকি আছে। তবু প্রতি বছর হাজার হাজার মানুষ এই পথে পা বাড়াচ্ছে। এভাবে চলছে কিম জং উনের উত্তর কোরিয়া।